আরশোলার উপদ্রব বন্ধ করতে হবে। আমাদের দেশে চারপাশে বিবিধ সমস্যা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা আরশোলার উপদ্রব। আরশোলা যদি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে খুব মুশকিলের কথা। তাই যেভাবে পেট্রো পণ্যের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, চাকরি বাকরির অনিশ্চয়তা, সব ছেড়ে আসুন আরশোলা নিধনে সবাই সচেষ্ট হই। আমাদের চারপাশে অনেকের মধ্যে এই তাগিদটা এখন অনুভূত হচ্ছে। আরশোলা এটা উপদ্রব করছে, এটাকে তাড়াতে হবে। হ্যাঁ, একটু মজা করে কথাগুলো বললাম। আসলে আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি, ককরোচ জনতা পার্টি যেভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তা রীতিমতো ভয়ের উদ্রেক করেছে এদেশের প্রতিষ্ঠিত সমস্ত রাজনৈতিক দলকে। তারা যে কোনোভাবে এই ককরোচ জনতা পার্টি মানে আরশোলার উপদ্রব প্রতিহত করবার চেষ্টায় নেমে পড়েছেন। সরকারি স্তরে যেটা আমরা জানতে পারছি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একের পর এক ফলোয়ার্স বাড়ছিল ককরোচ জনতা পার্টি, সেটাকে হ্যাক করা হয়েছে এবং এখানকার যাবতীয় বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সামাজিক মাধ্যমে এই বিষয়টা কেউ করতে পারবেন না। শোনা যাচ্ছে কর্মসূচি নেওয়া হচ্ছে আরশোলা উপদ্রব প্রতিহত করবার। এখন প্রশ্ন হচ্ছে, আরশোলা নিয়ে এত ভাবছেন কেন আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা? তারা তো বাস্তবে কোনো অস্তিত্ব রাখেননি। সামাজিক মাধ্যমে তারা প্রচার শুরু করেছিলেন, তাদের ফলোয়ার্স বাড়াবার একটা প্রয়াস শুরু করেছিলেন। বলেছিলেন যে আসলে আরশোলা যদি সবাই একত্রিত হয় কেমন হয়। আসলে সাধারণ মানুষের জীবন তো আরশোলার মতোই। উচ্চ স্থানে যারা থাকেন, নানা সুযোগ সুবিধায় ভরপুর যাদের জীবন, তাদের কথা তো আলাদা। তারা তো রসে বসে আছেন, থাকবেনও। কিন্তু আরশোলা যেখানে দেখা হবে সে যে খুব বেশি ক্ষতিকর তা নয়, কাউকে কামড়ে দেয় এমনটাও নয়, কিন্তু তবুও আরশোলা বড় বিরক্তি উদ্রেককারী এক জীব। তাকে একেবারে নির্মূল করবার জন্য সবাই উঠে পড়ে লেগেছেন। আসলে মজা করা বাদ দিয়ে বোঝবার চেষ্টা করতে পারি যে হঠাৎ করেই আরশোলা বা ককরোচ জনতা পার্টির যে সামাজিক মাধ্যম, তাতে মানুষের, বিশেষ করে যুব সম্প্রদায়ের এত আগ্রহ জন্মালো কেন? তারা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন আরশোলা জনতা পার্টি বা ককরোচ জনতা পার্টির সদস্য হতে। কেন হলো এটা? কোথাও কি আমাদের সমাজের এই যে মূল রাজনৈতিক ক্ষেত্র, সেখানে কিছু কথা, কিছু বক্তব্য হারিয়ে যাচ্ছে? সবাইকে ঠিকঠাক বক্তব্যটা রাখতে পারছেন না, যেটা খুব দরকার ছিল। এসআইআরে কতজন মানুষের নাম বাদ গেছে, যেমন আছে তারা, কি হবে তাদের? এর পিছনে সরকারি আধিকারিকদের কোনো দায় নেই নিশ্চিত করে বলা যায়। প্রশ্নগুলো ওঠেনি কোথাও। রাজনৈতিক দল সেভাবে এগুলোকে নিয়ে আলোড়ন তুলতে পারেনি। যেমন আমরা তো দেখেছি আমাদের দেশের বিচারপতিরা তাদের কর্মজীবন শেষ হয়ে যাবার পরেই কিভাবে যেন অন্য একটা জায়গায় ঠিক নিজের জায়গা করে নেন। কেউ রাজ্যসভার সাংসদ হয়ে পড়েন, কেউ বা গভর্নর হন। বারবার এটা দেখেছি। দীর্ঘদিন এক জায়গায় চাকরি করবার পরে আবারও একটা চাকরির সুযোগ জুটে যায়। আর এদেশের যুব সম্প্রদায় তারা ঘুরতে থাকেন, তাদের কোথাও চাকরি নেই। বলা হচ্ছে এরাই নাকি আসলে আরশোলা, কাজকর্ম নেই, অলস। তাই হঠাৎ গা ঝাড়া দিয়ে এই আরশোলার দল মনে করছে যে একটু কাজ করে দেখাই, একটা পার্টি করে দেখাই। যে প্রশ্নগুলো কেউ তুলছে না, আমরা যদি সেই প্রশ্নগুলো তুলতে পারি। এখনো তারা সামাজিক মাধ্যমে আছে, কিন্তু তাতেই শোরগোল পড়ে গেছে গোটা দেশ জুড়ে। রই রই করে উঠেছেন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। যে প্রশ্নগুলো তাদের তোলার কথা ছিল
যে প্রশ্নগুলো নিয়ে সাধারণ জনমানুষের আলোড়ন তোলার কথা ছিল তাদের, এই ককরোচ জনতা পার্টি সেটুকু নিয়ে শুরু করেছি। কিন্তু আমি গোটা বিষয়টাকে একটু অন্যভাবেও দেখতে চাইব। একেবারে ককরোচ পার্টি খুব মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে বা করবার চেষ্টা করছে এটা না ভেবে আমরা যদি ভাবি যে আমাদের সামাজিক স্তরে যে কথাগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে বা যে কথাগুলো কেউ বলছে না সেই কথাগুলো বলে আসলে যুব সম্প্রদায়ের বিক্ষোভটাকে একটা রিলিফ দেওয়ার চেষ্টা করা হচ্ছে না তো এর মাধ্যমে। কারণ আমরা তো জানি ক্ষোভ যন্ত্রণা জমতে জমতে একসময় বিস্ফোরণ হয়। আসলে বিস্ফোরণটাকে আটকাবার কোনো খেলা এর পিছনে আছে কি না আমরা সেই সন্দেহ একেবারে উড়িয়ে দিচ্ছি না। তাই আমাদের অবস্থান পরিষ্কার, ককরোচ জনতা পার্টি এটার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, সন্দেহ রয়েছে। আবার যে প্রশ্নগুলো তারা তুলেছেন আমাদের সামাজিক স্তরে সেগুলো একেবারে প্রাসঙ্গিক নয় সেটাও আমরা মনে করছি না। ফলে আমরা দুদিকটা রেখেই দুদিকের আলোচনাটাই সামনে আনবার চেষ্টা করব। কারণ আমাদের মনে হয় একেবারে নির্মোহ মন নিয়ে গোটা বিষয়টাকে বোঝার চেষ্টা করাটাই সব থেকে বেশি যুক্তিযুক্ত। আসুন এই বিষয়টা একটু বোঝবার চেষ্টা করি। আলোচনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্যামল কুমার মিত্র, সরকারি কর্মচারীদের অন্যতম সংগঠক। আমি প্রত্যাশা করছি আর কিছু সময়ের মধ্যে আরও একজন আসবেন। আমি শ্যামলবাবুকে প্রথম বলি, শ্যামলবাবু এই আরশোলার উপদ্রব প্রতিহত করবার জন্য যে কর্মসূচি শুরু হয়েছে আমি আপনাকে জানিয়ে দিই, এই অ্যাকাউন্টটা যিনি খুলেছিলেন অর্থাৎ সামাজিক মাধ্যম যিনি চালু করেছিলেন তিনি অভিজিৎ দিদ্দে, বিদেশে থাকেন। তার অভিযোগ হচ্ছে তার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছে, এখন সেখানে কাজ করা যাচ্ছে না। কিন্তু কদিনের মধ্যে রীতিমতো আলোচনা ছড়িয়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টি। কিভাবে দেখবেন যে হঠাৎ সবাই এই পার্টিতে যোগদানের জন্য বিশেষ করে যুব সম্প্রদায় একেবারে হুড়মুড়িয়ে রইল এবং এদের সদস্য সংখ্যা সামাজিক মাধ্যমে কংগ্রেসকে ছাপিয়ে গেল, বিজেপিকে ছাপিয়ে গেল এবং সেই কারণেই প্রমোদ গুনল আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো। তাদের মনে হচ্ছে কোথাও যেন একটা অনিশ্চয়তা বা উত্তেজনা বা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করতে চাইছে এরা। সর্বস্তরে বিশেষ করে মিডিয়াগুলো আলোচনা শুরু হয়েছে। আমি এ রাজ্যেও দেখছিলাম কিছু ছোট ছোট ইউটিউব তারা হঠাৎ করে বলতে শুরু করে দিয়েছে এগুলো চক্রান্ত, সরকারকে আমাদের ব্যবস্থাপনাকে অস্থির করে তোলবার এক ধরনের চক্রান্ত। কিন্তু এক কথা চক্রান্ত বলা যায় নাকি যুব সম্প্রদায়ের ক্ষোভগুলো কোথা থেকে সামনে চলে আসছে? শ্যামলবাবু আমাদের সঙ্গে, আমি বলে দিই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রূপম চট্টোপাধ্যায়, দীর্ঘদিনের সাংবাদিক। হ্যাঁ, আপনাকেও স্বাগত। হ্যাঁ, প্রথমেই রূপম বাবু এবং শ্রোতাদের আমি ভালো থাকার প্রত্যাশা করি যে আপনারা ভালো থাকুন। আপনি যে বিষয়টা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে তিনটে ঘটনা বলি। 2014 সালের ঠিক আগে আন্না হাজারের নেতৃত্বে একদম কংগ্রেস নেতৃত্বাধীন যে ইউপিএ সরকারের বিরুদ্ধে অ্যান্টি করাপশন দুর্নীতি বিরোধী আন্দোলন, সেইটা যে পুরোপুরি সিএজি থেকে শুরু করে সরকারের উচ্চ পদস্থ যে সাংবিধানিক জায়গাগুলো, সংস্থাগুলো, সেইগুলোকে কিনে নিয়ে একটা পরিকল্পিত প্রয়াস ছিল ওই সরকারটাকে ফেলে দিয়ে নতুন একটা সরকার আনার। এটা কিন্তু আজকে আর কোনো লুকোনো ব্যাপার না। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে কটি অভিযোগ, দুর্নীতির অভিযোগ আন্না হাজারেরা তুলেছিলেন তার প্রত্যেকটি কিন্তু আদালতে প্রমাণ হয়েছে যে অভিযোগগুলোর মধ্যে কোনো সারবত্তা নেই এবং প্রত্যেকেই কিন্তু সসম্মানে মুক্তি পেয়ে গেছে। এবং 2014 থেকে আজ পর্যন্ত 2026 বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আজও কিন্তু সেগুলো নিয়ে আর নতুন করে কোনো তদন্তের ব্যবস্থা করছেন না। দ্বিতীয় একটা বিষয় বলি, 2011 সালে পশ্চিমবাংলায় যে বামফ্রন্ট সরকারের পতন ঘটলো, সিঙ্গুর এবং নন্দীগ্রামে যে পরিকল্পিতভাবে কর্পোরেটদের সহায়তায় মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে একটা অরাজকতা তৈরি করা হয়েছিল
সারা রাজ্যের যত বুদ্ধিজীবী তাদের কিনে নেওয়া হয়েছিল, বিচ্ছিন্ন ব্যতিক্রম নিশ্চয়ই ছিল। এবং সংবাদপত্রগুলো, সংবাদ মাধ্যম, তাদেরকে কিনে নিয়ে একটা কর্পোরেট গেম হলো এবং বামফ্রন্ট সরকার চলে গেল, তৃণমূল সরকার ক্ষমতায় এলো। আর তৃতীয় ঘটনাটা বলবো, সেনাবাহিনীতে 2022 পর্যন্ত সব থেকে বেশি নিয়োগ হতো সেনায়, বছরে 60,000 করে স্থায়ী পদে। এবং এই সেনায় সেনাকর্মী হিসেবে সব থেকে বেশি নিযুক্ত হতে বিহার, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের ছেলেরা। হঠাৎ করে 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার বললেন যে না, সেনায় স্থায়ী পদে আর কোনো নিয়োগ হবে না, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগ হবে। 4 বছর মেয়াদ হচ্ছে অগ্নিবীরদের, যারা ওই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ পাবেন। 4 বছর চাকরি করার পরে তাদের মধ্যে যারা সেনাবাহিনীর চোখে মনে হবে যে হ্যাঁ তারা সফল, তাদেরকে তাদের 25% দিয়ে, অর্থাৎ প্রতি বছর নিয়োগ হবে 46,000 জন। তার মধ্যে 25,000 মানে এই 25% মানে হচ্ছে 11,500। 11,500 স্থায়ী হবেন 4 বছর পরে। আর বাকি যে 75%, অর্থাৎ 35,500, তারা আবার বেকার হয়ে কর্মসংস্থান খুঁজতে যাবেন 21 থেকে 24 বছর বয়সে। এবং তারা কিন্তু সেনা মানে অস্ত্র প্রশিক্ষিত, তারা চলে যাবে। সেই সময় আমি জানি না, একজন সেনাকে 7.5 বছর কঠোর পরিশ্রম হয় ওই সেনাকর্মী হিসেবে নিয়োগের পরে, কঠোর একটা প্রশিক্ষণ চলতো। এবং সেই প্রশিক্ষণের পরেও তাদের সৈনিক হিসেবে মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো সৈনিকদের সহায়ক হিসেবে। সেখানে তারা সফল হলে তবে 8 বছর বা 9 বছর পরে তারা সৈনিক হিসেবে যুদ্ধে কাজ করার বা দেশ সেবা করার সুযোগ পেতেন। আর এই অগ্নিবীর প্রকল্পে মাত্র 6 মাসের একটা ট্রেনিং দেওয়া হয়। এখন চীন, পাকিস্তান বা অন্যান্য যে দেশগুলোর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ হওয়ার সম্ভাবনা ভারতবর্ষের, তারা কিন্তু তাদের সেনাদের প্রশিক্ষণের সময় বা মান তারা কিন্তু কমায়নি। তা আমাদের ভারত সরকার মনে করেছেন এই 4 বছরের ঠিকাকর্মী দিয়ে সেনা চালাবেন এবং বিশ্বজয় করবেন। যাই হোক, ওটা আলাদা প্রশ্ন। এর বিরুদ্ধে কিন্তু ওই হিন্দি বলয়ের রাজ্যগুলোতে ব্যাপক ছাত্র বিক্ষোভ এবং কর্মসংস্থানমুখী বিক্ষোভ, মানে ভারতবর্ষের ইতিহাসে ওই কৃষকদের ওই যে লং মার্চ, এটা বাদ দিয়ে দ্বিতীয় বা এমন কোনো আপনি আন্দোলন দেখাতে পারবেন না এত ব্যাপক। কিন্তু সেই আন্দোলনকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো। অর্থাৎ রাষ্ট্র বারে বারে কিন্তু ওই যে চাহিদাগুলো মানুষের আছে, যেমন বেকার যুবকদের, আজকে আমাদের জনসংখ্যার 34 বছরের নিচে বয়স হচ্ছে 65% মানুষের। তাহলে আপনি ভাবুন, যে দেশের জনসংখ্যার 65% হচ্ছে 34 বছরের নিচে, সেখানে কর্মসংস্থানই কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত একটা রাষ্ট্রে। আমাদের এখানে কিন্তু ভারতে বলুন বা বিভিন্ন অঙ্গরাজ্যে বলুন, কর্মসংস্থান প্রায় শূন্য। এবারে আসুন, বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে স্বাস্থ্য, শিক্ষা, সর্বোচ্চ জায়গা ব্যর্থতা চূড়ান্ত। কিন্তু সংবাদ মাধ্যমকে কিনে নিয়ে এমন একটা ফিল গুড পজিশন তৈরি করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা দারুণ আছি। এখন যুব সম্প্রদায়, শিক্ষিত যুব সম্প্রদায় কিন্তু এই যে তাদের যে হতাশা, তাদের যে যন্ত্রণা, এইটা ব্যক্ত করতে পারছে না, রাষ্ট্র তাদের ব্যক্ত করতে দিচ্ছে না। যখনই এই প্রয়াস হচ্ছে, সেই ওই অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের মতো সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি দেখবেন, রেশন দুর্নীতি নিয়ে একটা সময়ে পূর্বতন তৃণমূল সরকারের আমলে পশ্চিম বাংলায় ব্যাপক বিক্ষোভ হয়েছিল, কিন্তু সরকার সেটাকে থামিয়ে দিয়েছিল। আবার কর্মসংস্থানের দাবিতে যখন ওই সুদীপ্ত বা মহিদুল যখন নিহত হলেন, মানে পুলিশের হাতে খুন হলেন, সেই সময় কিন্তু উত্তাল আন্দোলন হয়েছিল, সেটাকেও দমিয়ে দিল।
অর্থাৎ রাষ্ট্র যখন বারবার মানুষের জীবন জীবিকার সপক্ষে যে চাহিদা, সেই চাহিদাগুলো বলার সুযোগটাকে কেড়ে নিচ্ছে, তখন কিন্তু একটা শূন্য স্থান তৈরি হয়। এই যে ককরোচ জনতা পার্টি, এই সমাজ মাধ্যমে তৈরি হওয়া এই সংস্থাটি একটি এই হতাশার জায়গাটাকে ধরেছে। এবং এই ককরোচ জনতা পার্টি কেন? আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একদম মাননীয় সূর্যকান্ত, তিনি সাংবাদিক, ইউটিউবার এবং কর্মসংস্থানহীন যুবক যুবতীদের তিনি আরশোলার সঙ্গে তুলনা করছেন। মুশকিলটা হচ্ছে, আপনাকে যদি সরকারি ক্ষেত্রে একটা গ্রুপ বি চাকরি পেতে হয়, তাহলেও কিন্তু আপনাকে একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, এবং সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু গ্রুপ ডি কর্মচারীরা চালাবেন না। ভারতবর্ষে একমাত্র পেশা বিচারপতিদের পেশা, যে পেশায় নিয়োগের জন্যে তারা নিজেরাই নিজেদের নিয়োগ করে। লোয়ার কোর্টে যখন বিচারক নিয়োগ হয়, সেখানে কিন্তু বিভিন্ন রাজ্য ভিত্তিক জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা হয়, তারা পরীক্ষা দিয়ে বিচারক নিযুক্ত হন। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে মাননীয় বিচারপতিরা নিযুক্ত হন, তারা কিন্তু নিজেরাই নিজেদের নিয়োগ করেন। ফলে স্বজন পোষণ, মানে নিম্ন মেধার অনুপ্রবেশ এবং অযোগ্যদের অনুপ্রবেশ বিচারপতিদের মধ্যে একটা বড় অংশ। ফলে চেয়ারের বসলে, প্রধান বিচারপতির চেয়ারে বসে তার দায়িত্বটা কি, তিনি কি বলতে পারেন কি বলতে পারেন না, এ সম্পর্কে জ্ঞান হারিয়ে যায়। সেই জায়গা থেকেই প্রধান বিচারপতি সূর্যকান্ত আরশোলা হিসেবে চিহ্নিত করেছিলেন, এবং সেই বিষয়টা যেটা মানুষকে, মানে বিশেষত যুব সম্প্রদায়কে ভয়ঙ্কর আহত হয়েছে করেছিল, একদম। আমি আমি সেটাই একটা বললো। আমি আমি আপনাকে বলি শ্যামল বাবু, এই বিষয়টা হচ্ছে সূর্যকান্ত মিশ্র একটা মামলার পরিপ্রেক্ষিতে, সূর্যকান্ত মিশ্র, আমি খুব দুঃখিত, সূর্যকান্ত শর্মা আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি একটা মামলা সূত্রে ধরে বলছেন আরটিআই কর্মী যারা, মানে আরটিআই করে কিংবা বিভিন্ন পেশায়, এরা নাকি এদের কোনো কাজ নেই, যেহেতু কোনো কাজ নেই কাজ তো খইবাজ, সেই সূত্র ধরেই বিভিন্ন ক্ষেত্রে মামলা তৈরি করে, ওই জনস্বার্থ মামলা তৈরি করে, এবং তার ফলে প্রচুর সময় নষ্ট হয় মামলা, অহেতুক মামলার জন্য। এই মানুষগুলো নাথিং বাট ককরোচ, মানে এইটা ওনার বক্তব্য, এটাতে এর মতো। শুধু তাই নয়, একদম শুধু তাই নয়, উনি বলেছেন এরা সবার পিছনে লাগে। একদম ভেরি ওয়ার্ড, অর্থাৎ বিরোধী যে মত, সেইটাকে একটা আদালতের, মানে প্রধান বিচারপতি চেয়ারে বসে শুনানির সুযোগে বিরোধী মতটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু যুব সমাজকে ভয়ঙ্কর ভাবে ধাক্কা দিয়েছে। এবং সেই সুযোগটা, একদিকে যুব সমাজের চরম হতাশা, তাদের মানে যন্ত্রণার কথাটা রাষ্ট্র প্রকাশ করতে দিচ্ছে না, আর দ্বিতীয়ত দেশের প্রধান বিচারপতি তাদেরকে এইরকম ভাবে চূড়ান্ত অসম্মান করছে। এই দুটোকে মূলধন করে এই ককরোচ জনতা পার্টি কিন্তু এই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন ককরোচ জনতা পার্টি কোথা থেকে ফান্ডিং পাচ্ছে আমরা জানি না, কারণ রাতারাতি এইরকম সমাজ মাধ্যমে জনপ্রিয় হতে গেলে একদম। আমি এই প্রসঙ্গটা আর একটা আলাদা প্রসঙ্গ, আমি এইখানে আলোচনা আসবো, আপনি মোটামুটি অভিমুখটা ধরিয়ে দিয়েছেন, আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো, দীর্ঘদিনের সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়। রূপমবাবু, আপনার কাছে আবার জিজ্ঞাসা, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? ককরোচ জনতা পার্টি আরশোলার উপদ্রব থেকে রক্ষা করতে হবে বলে ঠিক এই মুহূর্তে সবাই নেমে পড়েছেন। পেট্রোল ডিজেলের দামটা বড় কথা নয়, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আরশোলার উপদ্রব। এইরকম একটা বার্তা আমাদের দেশের প্রচলিত সমস্ত রাজনৈতিক দলগুলো দিতে শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে, যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতা হারাবার ভয় তারা করে, এবং সেটা শুধু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি কেন্দ্রের ক্ষেত্রেও সত্য। এবার আন্না হাজারের মুভমেন্ট যখন শুরু হয়, তখন কিন্তু স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লা কোল ব্লকের কেলেঙ্কারি, এরকম নানা কিছু, কোল ডিপো নিয়ে তার দুর্নীতি, এরকম নানা কিছু সামনে এসছিল, এবং আমলাদের দুর্নীতি তো ছিল। এবার দুর্নীতির ব্যাপারটা যখনই সামনে আসে, তখন দুটো অবস্থান, একদল দুর্নীতির
বিরোধিতা করে, আর একদল দুর্নীতিটা অমূলক বলে প্রতিবন্ধক রাখছে। ফয়সালাটা কোথায় হবে? ফয়সালা হবে আদালত, এবং আদালতে সবকিছু কিন্তু ফয়সালা হয় না। তা যদি হতো যে আদালতের কথা, তাহলে বাবরি মসজিদ ধ্বংস করে ওখানে রাম মন্দির হতো না। কারণ যে রায়ের উপর দাঁড়িয়ে হয়েছে সেই রায়টা যদি আপনি দেখেন তাহলে তিনি বলছেন এটা কোনো বাস্তব প্রমাণ সেখানে নেই, এটা অনুভবের বিষয়। তিনি মনে করছেন যে ওখানে রাম জন্মেছিল, এটা ধরে নিচ্ছে, তাহলে ওখানে রামের মন্দির হবে। এটা ধরে নেয়া, এটা কোনো জিওলজিক্যাল সার্ভে, আর্কিওলজিক্যাল সার্ভে তার রিপোর্ট বলুন, অন্যান্য যে নথিপত্র তার নথি বলুন, ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ তা বলুন, এসবের উপর ভিত্তি করে কিন্তু রাম মন্দিরের রায়টা হবে। এবং তার আগে যখন ওই রাম মন্দিরে তালা খুলে দেওয়া হয়েছে, খুলে দিয়েছিলেন রাজীব গান্ধী, তিনিও ভাবতে পারেননি ভারতবর্ষে তালা খোলার প্রস্তুতিটা করতে হয়। আর এক দল অপেক্ষা। এবার তিনি আসাম চুক্তি করেছিলেন, এখানে করেছিলেন, লালডেঙ্গার সঙ্গে চুক্তি করেছিলেন, পরে শ্রীলঙ্কায় সৈন্য পাঠিয়েছিলেন। ফলে বিভিন্ন কার্যকলাপ যেগুলো ঘটে সেগুলো যারা করেন তারা একটা যুক্তি দেন, আবার যারা বিরোধী তারা একটা উল্টো কথাও বলে। কিন্তু ইতিহাস বড় নির্মম। এটা হচ্ছে এই দুটো দ্বন্দ্বের মাঝখান থেকে বিভিন্ন ঘটনা ঘটে যায় এবং ক্ষমতার পালাবদল ঘটে। পালাবদল ঘটলেই যারা এলো তারা খুব মানুষ সে এসে বলে এসছে, ব্যাপারটা সবসময় এরকম হয় না। পশ্চিমবাংলায় এখন বিজেপি এসছে, এটা হচ্ছে যে সরকারটি ছিল তার চরম দুর্নীতি, তার কুশাসন, তার অধ্যত্ব, তার চুরি, দুর্নীতি, কুশাসন ইত্যাদি সবটা মিলিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল, যেটা লক্ষ্মী ভান্ডার দিয়ে বা অন্য সামাজিক প্রকল্পকে দিয়ে চাপা দেওয়া যায়নি। তাই তারা এর বিরুদ্ধে ভোট দিচ্ছে এবং বিজেপি ভাবছে তাকে সমর্থন করেছে। আদৌ তা যদি জানতো যে বিজেপি আসবার পরে বুলডোজার চালিয়ে সমস্ত বাজারের হকার বাজার, মানুষের রুটি রুজি, তাই বাসিন্দা যারা দীর্ঘদিন একটা জায়গায় আছেন নিরুপায় হয়ে আছে, কার ইচ্ছে করে রেল লাইনের বাড়ি, সবারই ইচ্ছে করে নিউ টাউনে বাড়ি করুন, সবারই স্বপ্ন থাকে সল্ট লেকে বাড়ি করুন। কার শখ আছে বলুন তো ওই ড্রেনের উপরে পাটাতন করে বসবাস করা, ওই দুর্গন্ধের উপরে জীবনযাপন করা? যার উপায় নেই সেই। কেন এই মানুষগুলোর উপায় নেই? তার দায়টা কার? রাষ্ট্রের, সরকারের। আমাদের দেশে মুশকিল হচ্ছে যে বসে ফুটপাতে বিক্রি করছে তাকে বলছে ফুটপাত থেকে বাপের, ওটা চলাচলের দায়। কিন্তু ওর যে অন্য কোনো বাপ এসে তাকে একটা ব্যবস্থা করে দেবে, এর দায়িত্ব সরকার বা রাষ্ট্র পালন করে। ফলে প্রতিনিয়ত একদল মানুষ যেমন ভালো আছে বা তারা তাদের মতো করে ভাবে, একদল মানুষ কোনোভাবে বেঁচে থাকা, ওই কাকুচের মতোই বেঁচে থাকে। এবং সত্যি সত্যি যখন মানুষ বঞ্চিত হতে হতে দেয়ালে পিঠ থেকে যায়, এবং তখন জঘন্য প্রতিবাদ, ওই আরটিআই বলুন, কখনো নেমে বিক্ষোভ বলুন, ওই আপনাদের জওয়ান নিয়োগের ক্ষেত্রে হয়েছে তা তো নয়, সেটা বিহারে চাকরির জন্য হয়েছে, এবং সম্প্রতি টেটের যে 22 লক্ষ টেট পরীক্ষার্থী, এবং অধিকাংশ ক্ষেত্রে যারা প্রতিবাদ করতে নামে তাদের উপরে নিপীড়ন নেমে আসে, পুলিশের নিপীড়ন, ভয়ঙ্কর নিপীড়ন। যারা এই কাজটা করলো তার জন্য একটা নিট পরীক্ষার বেরিয়ে গেল, প্রশ্নপত্র লিক হলো, কোটি কোটি টাকা লেনদেন হয়ে গেল, তার জন্য শিক্ষামন্ত্রীর কোনো লজ্জাও নেই, কোনো দায়ও নেই। একদম। কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের দায় হচ্ছে তার বিরুদ্ধে যে আন্দোলন হবে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, তাকে ডান্ডা পেটা করে সোজা। এই হচ্ছে সরকারের নীতিগত অবস্থা।